নমস্কার, আমি সঞ্জয় রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন S2S মিডিয়া। রাত পোহালে গণনা, আর গণনার পর মোটামুটি কালকে এই সময় অর্থাৎ দুপুর 2টো কাছাকাছি আমরা মোটামুটি রাজ্যের একটা আভাস পেয়ে যাব পরিবর্তন না প্রত্যাবর্তন। এই নিয়ে আমরা প্রত্যেক মুহূর্তে পারদ চড়ছে, সাধারণ মানুষ থেকে সবারই চিন্তা কি হচ্ছে কাল। এবং যারা প্রার্থী, বিশেষ করে যারা এই পরীক্ষায় উত্তীর্ণ, যারা পরীক্ষায় বসেছেন এবং তাদের মাধ্যমিকের মতো যেমন আমাদের অনেক চিন্তা হয় যে পরীক্ষার রেজাল্ট কী হবে, কালকে রেজাল্ট বেরোবে, সেরকমই সবাই চিন্তিত রয়েছেন। এবং যারা প্রার্থী, তৃণমূল, বিজেপি দুই যুযুধান পক্ষ, অন্যদিকে সিপিএম, বামপন্থী যারাই দাঁড়িয়েছেন, কংগ্রেস, সবাই কিন্তু একটাই চিন্তা, রেজাল্ট কী হচ্ছে। কিন্তু যারা ভালো পরীক্ষা দিয়েছে, যারা ভালো প্রার্থী, যাদের সম্ভাবনা আছে, সেই সমস্ত প্রার্থীদের তো চিন্তা একটু বেশি হবে, এটা স্বাভাবিক। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন সিউড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়। উজ্জ্বলদা, প্রথমে S2S মিডিয়ায় আপনাকে অনেক অভিনন্দন জানাই। তো 1 মাস ধরে খাটনি হলো, মানুষের দরবারে গেলেন, জনতা জনার্দনের কাছে গেলেন, ভোট ভিক্ষা করলেন। পরীক্ষার রেজাল্ট আপনার জানাই ছিল যে 4 তারিখে বেরোবে, কালকে রেজাল্ট। আজকে কেমন দিনটা কাটছে, কি করছেন? অনেক প্রার্থী দেখছি ঠাকুরের মন্দিরে যাচ্ছেন, মায়ের কাছে আশীর্বাদ নিচ্ছেন, কেউ মসজিদে যাচ্ছেন, সবার মতো করে চেষ্টা করছেন। আপনি কিভাবে কাটাচ্ছেন, সকাল থেকে কীভাবে কাটছে? দেখুন, আমাদের নির্বাচন পর্ব শেষ হয়ে যাওয়ার পর প্রতিনিয়ত আমরা যেরকম পার্টি অফিসে আড্ডা মারি, 2-1বার মিউনিসিপ্যালিটিতে কিছু কাজ ছিল পেন্ডিং, ওগুলো করলাম। আর প্রতিদিনই আমি ঘর থেকে পুজো করে বেরোই, নতুন কিছু নয়। যারা প্রার্থী সবাই পুজো করবে, নিজের ঠাকুরকে ডাকবে। কেন, নির্বাচনটা একটা আমাদের গণতন্ত্রের একটা উৎসব। ঠিক। তো সব প্রার্থী চাইবে আমরা জিতি। আমি যেরকম চাইছি, চাওয়াটা ন্যায্য, এটা ন্যায্য দাবি। যেরকম আমিও চাইবো জিতবো, বিজেপি, কংগ্রেস, সিপিএম সবাই চাইবে জিতবো। কেউ না কেউ জিতবে, কেউ না কেউ হারবে, এটা তো একটা গণতন্ত্রের একটা ইয়ে। তো আমি খুব খুশিতে রিল্যাক্স মোডে আছি। পার্টি অফিসে প্রতিনিয়ত সকালে বিকালে বসি, 2-1বার করে মিউনিসিপ্যালিটিতে বসি। ভোটের পর নির্বাচন কিছুটা এই অক্লান্ত পরিশ্রম করার জন্য কিছুদিন 2-1 দিন বিশ্রাম নিয়েছিলাম। তারপর থেকেই শহরের মধ্যেই আছি, নর্মাল জীবনেই আছে। নর্মাল জীবনে আছি। মা তারাকে একবার পুজো দিয়ে গেছিলাম, একদিন একটু সিউড়ি বাইরে গেছিলাম, বাকি ঠিকই আছে। কালকে আপনার রেজাল্ট বেরোবে। সকাল থেকে গণনা কেন্দ্রে মুখ্যমন্ত্রী কাল ভার্চুয়াল বৈঠক করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই বৈঠক করলেন। এবং বৈঠক করে কী নির্দেশ সেটা আপনাদের দিলেন, কর্মীদেরকে উৎসাহিত করলেন এবং বললেন যতক্ষণ না আপনি প্রেস মিট করবো ততক্ষণ আপনারা কেউ যেন গণনা কেন্দ্রে বেরিয়ে আসবেন না। দিদির বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা ইলেকশনের রেজাল্টের আগে, সেটা কীভাবে দেখছেন, কীভাবে তার নির্দেশ পালন করবেন? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দিদি এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছে, এটা সঠিক। যে আমাদের যারা এখানে কাউন্টিং এজেন্ট থাকবে তারা এক্সপার্ট, বিভিন্ন নির্বাচন আগে তারা কাউন্টিং এজেন্ট করেছে, তারা এক্সপার্ট, সব জানা আছে। তাও দিদি যে বার্তাটা দিয়েছে ঠিকই বার্তা। এরকম অনেক ঘটনা ঘটেছে, যেরকম কাউন্টিংয়ের সময় যেটা ঝুট ঝামেলা বা বিরোধী যারা থাকে তারা একটা হট্টগোল করে অনেক সময় প্রার্থী পিছিয়ে যাওয়ার সময়। তো আমাদের দিদি একটা কথাই বলেছে, লাস্ট কাউন্টিং না অবধি, যতক্ষণ না দিদি ডিক্লেয়ার করবে ততক্ষণ অবধি কোনো কাউন্টিং এজেন্ট উঠবে না। যেরকম সকাল থেকে আমি বা আমার ইলেকশন যারা আছে, সকাল থেকে আমরা ওখানে ঢুকবো, স্ট্রংয়ের সঙ্গে যাবো, যেরকম নির্দেশিকা দিয়েছে পালন করবে। আর একটা নির্দেশ দিয়েছে আমাদের কালকে আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে আমাদের সিউড়ি বিধানসভার, যেটা শুধু সিউড়ি বিধানসভা না, সিউড়ি জেলার আমাদের মাননীয় এমপি সংসদ শতাব্দীরা আজকে আসছে। আমাদের কোর কমিটির আমাদের চেয়ারম্যান অনুব্রত মণ্ডল মহাশয় আসছে। তারা সব টিম করে এজেন্টদের সঙ্গে বসবে, যেরকম নির্দেশ দেবে সেরকম পালন করব। এমন একটা কিছু ঘটনা বলুন তো, যে এই যে 1 মাস ধরে পৌরসভার প্রচার আর হচ্ছে বিধানসভা, মানে কয়েক লক্ষ মানুষের আপনি প্রতিনিধি জিতলে হবেন, বা কত লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করতে আপনি প্রচারে ছিলেন, গ্রামে গ্রামে গেলেন, ক্ষেত্র আপনার অনেক বাড়লো, অনেক মানুষের সঙ্গে নতুন করে পরিচয় হলো, অনেক ঘটনাও ঘটেছে, একসাথে বসে খাওয়ার অনেক অভিজ্ঞতাও হলো। তো সব মিলিয়ে একটু বলুন তো কেমন কাটলো এই 1 মাসের প্রচারে? দেখুন, আগেও আপনার এই স্টুডিওতে আমি বলেছিলাম এইটা আমার জীবনের সবচেয়ে বড় নির্বাচন, প্রথম লড়তে চলেছি আমি। লড়লাম এবং দাঁড়িয়ে থেকে লড়লেন। আগে যেসব নির্বাচন হয়েছিল, ছোটখাটো নির্বাচন, আজ পর্যন্ত কোনো হারিনি জীবনে। তো এটা আমাদের বড় নির্বাচন সত্যি। মানে আপনার রেকর্ড, হারা রেকর্ড কম না, আজ পর্যন্ত হারিনি কোনোটাই। যাও, তো এই যে নির্বাচন আমাদের 285 বিধানসভা কেন্দ্রের, প্রতিটি এমন কোনো গ্রাম নাই যেখানে আমি কর্মীদের সঙ্গে যোগাযোগ করিনি। তো আমি প্রথমে ধন্যবাদ জানাই যে তৃণমূলে যারা কর্মী আছে, প্রত্যেকটি গ্রামে গেছি, মানুষের কথাবার্তা শুনেছি। কারো এত উন্নয়নের পরে যদি কিছু একটা বাকি আমাকে মন দিয়ে শুনতে হয়েছে, তো খুব ভালোই লেগেছে। অক্লান্ত পরিশ্রম করেছি। তো বিরোধীরা অনেক সময় অনেক কিছু কটু কথা বলেছে,
আমি কি কোনো গুরুত্ব দিইনি। আজকে তো আর এগুলোর কোনো মানে নাই। ব্যক্তিগত অনেকে বলেছিল, আমি আজ পর্যন্ত গুরুত্ব দিইনি। খালি বাধ্য হয়ে একটাই আমাকে কোনো এক সিউড়ি টাউনের মধ্যে একটা ক্লাব ভিত্তিক একটা ব্যক্তি আমি অ্যাটাক করলাম, সেটাও আমার খারাপ লেগেছে পরে। কারণ নির্বাচন মিটে গেছে, মানে সব দলীয় এক। একদম। তো এই যে ব্যক্তি আক্রমণ দিনের পর দিন করে গেছে, আমি কিন্তু গুরুত্ব দিইনি। বা আপনি আমি আমার নিজের কাজ ব্যক্তিগত করেছি। গুরুত্ব দেননি, কেন আমি জানি আমার মাথায় আমাদের দিদি আছে, আর ভোটটা করছে দিদিকে দেখে হচ্ছে। এটা আমি আগেও বলেছিলাম যে আমি প্রার্থী মানে প্রতীক মাত্র, ভোটটা হচ্ছে দিদি লড়ছে। মানে 94টা কেন্দ্রে হ্যাঁ, দিদিকে থেকে ভোট হচ্ছে। এই গ্রাম বাংলায় দিদির যখন ফটো দেখতো সবাই প্রণাম করতো, গাড়িগুলো দাঁড় করে দিত, হাঁটতাম, দিদি একটা পোস্টার থাকতো, সবাই অনেক প্রণাম করতো। তো আমি দু একজনকে জিজ্ঞেস করতাম, বলছি এই হচ্ছে আমাদের সম্পদ। আমাদের ঘরে যখন পরিবারে খেতে পেতাম না, তখন এই দিদির হাত ধরে আজকে আমাদের যে কোনো সামাজিক প্রকল্পগুলো পাচ্ছি। এটাই খুব ভালো লাগতো। এই প্রচারে যখন ছিলেন, কেউ মাথায় আশীর্বাদ করছে, কেউ আপনাকে বুকে জোরে আদর করছে, এই ছবিগুলো আমরা দেখেছি। এই অনুভূতিগুলো কেমন? দেখুন, বিশেষ করে গ্রামীণ এলাকাতে যারা বা অনেকে আবেগ নিয়ে একটু চা এনে দিল, একটু জল দিল, লেবু শরবত। এরকম যারা, আমি যেরকম এত গ্রাম আজ পর্যন্ত কোনো ঘুরিনি, যখন ঘুরছি মানুষের যে কর্মীদের আবেগ, কিছু কিছু আমাকে আশীর্বাদ করছে, কিছু লোক আমাকে বলছে এইটা, মানে অনেকে সব রকম বলছে যে আমার কিছু ভাতা পাইনি, এত পেয়েছি। আবার অনেকজন বলছে আমাদের 5টা একটা পরিবারের আমার লক্ষ্মীর ভাণ্ডার পাই। এসব শুনলাম, ভালোই লাগলো। মানুষের দিদির প্রতি যে আস্থা আছে। আমাকে বললো আগামী দিন জিতে আসার পর আপনারা এই কিছু কাজ বাকি আছে করতে হবে, আশ্বাস দিয়েছি। মনে হচ্ছে কি এবারে লড়াই কেমন হলো? এবং এই যে একটা দেখুন, রিপোর্ট আসছে যে বিজেপি আসছে, তৃণমূল থাকছে না, এটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, দিদি যে আবার দুটো এক্সিট পোল বলছে যে তৃণমূল থাকছে, অনেক সিট নিয়ে আসছে। দেখুন, এক্সিট পোলটা আগেও বহুবার 24 বলুন 21 বলুন, এটা ঠিকমতো প্রতিফলন ঘটেনি, প্রমাণ হয়েছে যে ভুল। তো এই বছর আমার দীর্ঘ বিশ্বাস, আবার কিছু কিছু ক্ষেত্রে প্রমাণ হয়েছে যে দীর্ঘ সঠিক। বিশ্বাস, চতুর্থবারের জন্য সময়ের অপেক্ষা ছিল। আর কয়েক ঘন্টা পর দ্বিতীয়বারের জন্য দিদি চতুর্থবার মুখ্যমন্ত্রী হতে চলেছে। এবার সিট আগের থেকে বাড়বে না কমবে, দিদি যেটা আমাদের দলের সেনাপতি যেটা বলেছে, আমার বিশ্বাস আগের থেকে সিট বাড়বে। আর দ্বিতীয় কথা হচ্ছে, নির্বাচনটা এমনই একটা জিনিস, প্রার্থীরা যখন ছাত্রছাত্রী যখন পরীক্ষা দেয় না, তখন নিজেরা পরীক্ষা দেয়। সে কেমন পরীক্ষা দিয়েছে তার নির্ভর করে কীরকম রেজাল্ট হবে। কিন্তু এই নির্বাচনের যে আমরা প্রার্থী হয়েছি, আমরার পরীক্ষাটা আমরা দিয়েছি, কিন্তু রেজাল্টটা কিন্তু জনগণ দেবে। একদম জনগণের উপর আস্থা, আমি নিজের উপর আস্থা নাই। আমি পরীক্ষা দিলাম, আমি জিতলাম না হারলাম, এটা হচ্ছে অন্য দুটো নির্বাচন। যারা পরীক্ষার্থী ছাত্রছাত্রী দিচ্ছে তারা কেমন পরীক্ষা দিচ্ছে, পাস করবো না ফেল করবো। আর এই পরীক্ষাটা আমরা দিচ্ছি, কিন্তু তার রায়টা দেবে জনগণ। এই দুটোর মধ্যে ডিফারেন্স। নাম্বার জনগণ, হ্যাঁ, নাম্বার জনগণ দেবে, পাস না ফেল। সেই নাম্বারই ঠিক করবে যে উজ্জ্বল চট্টোপাধ্যায় না জগন্নাথ চট্টোপাধ্যায় কে থাকলো আগামী দিনে। দেখুন, আমি আত্মবিশ্বাসী, সবাই চাইবে যে আমি জিতি, আমি আত্মবিশ্বাসী, আমি জিতবো, অনেক অনেক ভোটেই জিতবো। আমার কর্মীদের কাছে একটা অনুরোধ থাকবে, 285 বিধানসভা কেন্দ্রে এই জিতার পর যে উচ্ছ্বাস বা এটা যেন আনন্দটা নিরানন্দ না হয়, যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে। কেন সবাই আমরা সিউড়ির, বিশেষ করে আমাদের 285 সবাই আমরা এখানকারই, সব ক্যান্ডিডেট যারা আমরা এখানকারই, সিউড়ির বাসিন্দা। এমন একটা ঘটনা ঘটবে গ্রামে, 285 গ্রামীণ হোক শহরে হোক, ভোট মিটে যাবে, শেষ। এইখানে শেষ হওয়া উচিত। ভোট পরবর্তী হিংসা বা এগুলো থেকে আমাদের সবাইকে দূরে থাকা উচিত। বিশেষ করে প্রার্থী হিসেবে প্রথম কাজ হবে আমার ওইটা দেখা। মানুষকে আমার প্রার্থী হিসেবে প্রথম কাজ হবে উস্কানিমূলক কথাবার্তা, উচ্ছ্বাস, আনন্দ, নিরানন্দ যেন না হয়, কোনো অশান্তি যেন হয়, সেটা প্রথম কাজ হবে আমার। এটা মানে সংযত রাখা এবং সংযত থাকা। এটা প্রার্থী হিসেবে আবেদন করছে এই স্টুডিও বসে, যে এমন কিছু করবেন না যেটা মানুষের কোনো আনন্দটা নিরানন্দ হয়ে যায়। যেই জিতবে আনন্দ করবে, ভোগ করবে, সবই কিছু আছে। তো এমন কিছু হওয়া উচিত নয় যেটা, এটা তো গণতন্ত্র উৎসব, কেউ না কেউ জিতবে, কেউ না কেউ হারবে। তো এত রাজ্যে এত বড় ভোট, তো এইটা যাবে, কেউ জিতবে কেউ হারবে, এটা নর্মাল ব্যাপার। মানুষ যাকে সাহায্য করেছেন বা মানুষ ভোট দিয়েছে তিনি জিতবেন, আর জেদান নিতে। হ্যাঁ, জনগণের রায় শেষ কথা। শিক্ষিত, এটাই তো গণতন্ত্রের মানে এটা গণতন্ত্রের শেষ কথা। সবাই চাইবে আমি জিতি, আমিও চাইবে আমি জিতি, আত্মবিশ্বাস সবারই আছে। তবে আমাদের কর্মীদের প্রতি আস্থা আছে, বা গ্রামগঞ্জে ঘুরে যেটা দেখেছি, তৃণমূলের যেটা মামাটি মানুষের একটা সংগঠন, এটা অস্বীকার করা যাবে না। তো কিছু কিছু ক্ষেত্রে গ্রামীণ এলাকা থেকে শহরের আমার দুই একটা আক্ষেপ থাকছে, হয়তো থাকবে আগামী দিনে। মন খারাপ মানে বলবো না, দুই একটা বিক্ষিপ্ত দুই একটা ঘটনা, যাতে অ্যাক্টিভ হওয়ার উচিত ছিল, হয়তো অ্যাক্টিভ হয়নি, সেটা সেই মন খারাপটা আছে। সে তো থাকবে নিজের মধ্যে। কেন এত উন্নয়ন হওয়ার পরেও, তারপরে আমাদের কিছু রিসেন্ট ভোটের আগে যা উন্নয়ন হয়েছে, পথশ্রী থেকে, পাড়া সমাধান থেকে, আগে যা হয়েছে প্রকল্প, আক্ষেপ থাকবেই। তো শেষ হয়ে আপনাকে একটাই প্রশ্ন করি,
যে ধরুন ভোট প্রচারে গিয়ে অনেক সময় আপনার মুখ দিয়ে ভালো কথা বেরিয়েছে, দু একটা কুটু কথা হয়তো বেরিয়েছে, যেগুলো অনেকের হয়তো আহতও করতে পারে, সেই সম্পর্কে মানুষকে কি বলবেন আজকে সেই অবস্থায় একটা বড় রেজাল্ট পেতে চলেছে? কটু কথা আমার মনে পড়ছে না কি বলেছি। ভালো কথা দেখুন, এত অক্লান্ত পরিশ্রম করছিল, মুখ দিয়ে তো সেরকম মাথায় কথাই বেরোচ্ছিল না। তো ওটা তো বললে অস্বীকার করা যাবে না। এই যে কথা বলাটাই চাপ হয়ে যাচ্ছে। 19 কিলোমিটার 18 কিলোমিটার তো গ্রামে ঘোরা, যদি কোনো কটুকথা বলে থাকি বা অসম্মান হয়ে গেছে, যদি অসম্মান বা হয়, কাউকে হাত দেখাতে ভুলে গেছে, হাত দেখাতে ভুলে গেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। বা অনেকে ভাবতে পারে যে উত্তরদা অনেক ইয়ে হয়ে না, গেছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। জানি না, আমার মনে পড়ছে না কি কটু কথা বলেছি। তবুও সবার জন্য কি থাকলো? সবার জন্য শুভেচ্ছা তো রইলো। সবার জন্য তো শুভেচ্ছা থাকবে। আগামী দিনে অনেক লোকের অনেক আশা সিউড়ি বিধানসভার ক্ষেত্রে, যার আদ্য আমি এসেছি, সুধী চট্টরাজ, তার রাজনীতিতে আসা, সে যেরকম ছিল মানুষের, আপনাকে আগেও বলেছিলাম কর্মই হচ্ছে ধর্ম। একদম। তো মানুষের পাশে থাকা হচ্ছে মেন উদ্দেশ্য। আমার উদ্দেশ্য। তো ভগবানের প্রতি সবারই আস্থা থাকে, সবাই চাইবে জিতুক। আমি আত্মবিশ্বাসী, আমি জিতবই। আমার মাথায় যেহেতু হাত আছে দিদিকে থেকে ভোট হয়েছে, এটাই আমার। আর তার সঙ্গে যেই জিতুক উচ্ছ্বাস সংযত রেখে, হ্যাঁ, মানুষের যেন শান্তি কোনো বজায় ক্ষতি না রেখে হয়। সব কর্মীদেরকে, আমি তৃণমূল কর্মীদের যারা আছে তাদেরকে বলবো যে গণতন্ত্রের উৎসব ঠিকমতো যেই জিতুক, আত্মবিশ্বাস যেরকম আমি বলছি আমি জিতবো, কিন্তু তারপরে যে ঘটনা সংযত। এমন কিছু উচ্ছ্বাস বা আনন্দে পরিণত হবে যেন পাঁচজনের আনন্দটা সাধারণ মানুষের ক্ষতি হয়। শান্তি। আমার প্রথম কাজ হচ্ছে এটি। এটাই। যাই হোক, আমাদের সঙ্গে ছিলেন সিউড়ি বিধানসভা তৃণমূলের প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়। রাত পোহালেই কালকে নির্বাচনের রেজাল্ট হয়ে যাবে এবং তারপরে ঠিক হয়ে যাবে কে আমাদের সিউড়ি বিধানসভায় প্রার্থী হিসেবে দাঁড়ানোর পরে জিতলেন এবং আমাদের বিধায়ক হলেন। আর কয়েক ঘন্টার অপেক্ষা। উজ্জ্বলদা বা উজ্জ্বল চট্টোপাধ্যায় যেটা বললেন যে যেই জিতুক তাদের কাজ হবে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা, সংযত থাকা, কোনো কারণে অকারণে মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, এটা সবারই দেখা, সব দলেরই দেখা। সেই বিষয়টাকে সামনে রেখেই কালকে তারা কাউন্টিংয়ে যাবেন। তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা যে তৃণমূল কর্মীরা যেন সংযত হয়ে প্রত্যেক মুহূর্তে ভোট কেন্দ্র না ছাড়েন যতক্ষণ না প্রেস ব্রিফ করছেন। তো দেখা যাক কালকে নির্বাচনের রেজাল্ট কোন দিকে যায়। চ্যাটার্জিরা দাঁড়িয়েছেন, উজ্জ্বল চট্টোপাধ্যায় খুবই আশাবাদী তিনি জিতছেন, কারণ জীবনে তার লড়াইয়ে কখনো হার নামক বিষয়টা নেই, ফলে আরও বেশি কনফিডেন্ট জেতার ব্যাপারে। অনেক ধন্যবাদ উজ্জ্বলদা।